আমি ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে গুচ্ছ গল্পকথার সন্ধ্যায়। সাত বছর ধরে দক্ষতার সাথে খুন করে আসা মানুষটির হঠাৎ আজকে কি এমন হলো যে সে খুন করার ৮ ঘন্টা পর গিয়ে নিজে ধরা দিল পুলিশের কাছে? এই ঝড় ঝড়ের রাতে তার কি কোনো মতিভ্রম হলো? জানতে হলে শুনতে হবে গুচ্ছ গল্পকথার নতুন এপিসোড নম্বর 8। আজকের গল্প লিখেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। গল্পের নাম কালবৈশাখী। চলুন শুনে নেওয়া যাক। ওসি আছেন? ওসি না, বড়বাবু রাউন্ডে বেরিয়েছেন। বেরিয়েছেন? কখন ফিরবেন বলুন তো? ৮ ঘন্টা তো বটেই। কে আপনি? এত হাঁপাচ্ছেন কেন? বিপদ, ভয়ানক বিপদ, এমার্জেন্সি। বিপদ? দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? ছিনতাই, ডাকাতি? মার্ডার। উফ, 10 মিনিট চলে গেল, কি যে করি। কি? মার্ডার? কোথায়? কত দূরে? 1 মিনিট, আমি এক্ষুনি ফোর্স অ্যারেঞ্জ করছি। স্বপন, এই স্বপন। প্লিজ, বলছি তো সব কিচ্ছু করতে হবে না, আমি নিজে। আমি কি কি ব্যাপার বলুন তো মশাই? এসে থেকে আপনি ছটফট করছেন। আমি এই থানার অ্যাডিশনাল ওসি। যা বলার আমায় বলুন। বলছি সব বলবো, বলতেই হবে। প্লিজ তাড়াতাড়ি একটা টেপ দিন, রেকর্ড করব। আপনার স্টেটমেন্ট? আপনি কি মার্ডারের আই উইটনেস? সে পরে নিলেও চলবে মশাই, আগে চলুন তো ঘটনার জায়গাটায় যাই। ওটাই ফার্স্ট প্রায়োরিটি। উফ না, লাশ কোথাও পালিয়ে যাবে না, কিন্তু দেরি করলে আমিও লাশ হয়ে যাব। সবচেয়ে আগে আমার কথা বলতে পারেন, আমার স্বীকারোক্তি আমায় রেকর্ড করাতেই হবে। একদম সময় নেই। স্বীকারোক্তি? হ্যাঁ, খুনটা যে আমি করেছি ৮ ঘন্টা আগে। প্লিজ তাড়াতাড়ি। আমার নাম বীরেশ ভট্টাচার্য। বাবা মার দেওয়া ওই নামটা বাইরের দুনিয়া জানে। স্কুল, কলেজ, রেশন, বাই কার্ড সবখানে এই নামটাই জলজল করছে। অন্য এলাকায় আবার আমার এ নাম অজানা। বিবি, শার্ক, প্লাস্টিক, কিল, এরকম ৮-১০টা নামে আমায় তারা চেনে। আমি একজন প্রফেশনাল কিলার, সাদা বাংলায় পেশাদার খুনি। পেশা এবং নেশাও বলতে পারেন। মানুষ খুন করতে আমি ভালোবাসি, তবে হেজি পেজি লোক মেরে আমি হাত গন্ধ করি না। সোসাইটির একেবারে ক্রিম আমার শিকার যাকে বলে, উপরতলার মানুষ। আমার রেটটা তাই একটু বেশি। ৫ পেটি থেকে শুরু। ৫ পেটি বুঝলেন তো? ৫ লাখ। বছরে খুব বেশি হলে ৩টে থেকে ৪টে, এর বেশি কাজ আমি নিই না। বাকি সময়টা আমার ড্রেস মেটেরিয়ালের একটা মাঝারি শোরুম আছে, সেটা দেখাশোনা করি। আর ৫ জন সচ্ছল মানুষের মতো দিন কাটাই। ছেলে মেয়ে বউ নিয়ে সুখী সংসার। এখনো পর্যন্ত মোট ৩২টা শিকার আমি করেছি। না, ঠিক বলিনি, আজকেরটা ধরলে ৩৩। উহ, আজকেরটা কেন যে। হ্যাঁ বলছি, ১ গ্লাস জল দিন না প্লিজ, গলা কাঠ হয়ে গেছে। আহ, হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো পুলিশ গোয়েন্দা আমার টিকি ছুঁতে পারেনি। গত ৭ বছরে পুলিশের খাতায় সবকটাই রহস্যজনক মৃত্যু। ফাইল বন্ধ হয়ে গেছে কিংবা উল্টো পাল্টা লোক ধরা পড়ে জেল খাটছে। পুলিশ আমলাদের ২-৩ জন হোমরা চোমরা আমার স্কুল কলেজের বন্ধু, এখনো রীতিমতো ঘনিষ্ঠতা। নিজেদের আড্ডায় যখন এসব খুনের প্রসঙ্গ ওঠে, ওদের চোয়াল ঝুলে যায়। আমি ভিতরে ভিতরে খুব হাসি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ স্বপ্নেও ভাবতে পারে না আমার মতন সুদর্শন, ভদ্র, সভ্য, নিরীহ ছেলে খুন তো দূরের কথা, কারো সঙ্গে কখনো ঝগড়াও করতে পারে। আমার আগের ৩২ জন শিকার প্রত্যেকেই সমাজে প্রতিষ্ঠিত মানুষ। শিল্পপতি, ব্যবসায়ী, অধ্যাপক, ডাক্তার, রাজনৈতিক নেতা। কারা আমায় দিয়ে ওদের খুন করিয়েছে আমি জানি না, জানতে চাইও না। আমার সব অ্যাসাইনমেন্ট আসে গ্লোবাল এজেন্সির মাধ্যমে। চেনা জানার দরকারই বা কি দরকার খুনের মোটিভ জেনে? আমায় টাকা দেওয়া হয়, আমি মালটাকে খালাস করে দিই। তবে সেটা করার জন্য ছক সাজানো, শিকার সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করা সব আমাকেই করতে হয়। অবশ্য এজন্য আমি কমপক্ষে ১৫ দিন সময় নিই। আজকের কাজটাতে এই সময়টুকুই পাইনি। কাল রাতে ইমেলে আমার গোপন আইডি খুলে দেখি আমাদের এজেন্সি একটা খুব জরুরি কাজ করাতে চাইছে, আজকের মধ্যে নামাতে হবে। আমি রিগ্রেট করলাম। ওরা চ্যাট করতে চাইলো।
চ্যাটিং এ ওরা বলল মালটাকে এই লোকটাকে সময় দেওয়া যাবে না, তার জন্য 10 পর্যন্ত দিতে পারে। আমি লোভে পড়ে গেলাম। 10 বেশ বড় ফিগার। পরিষ্কার বললাম, তাহলে ওদেরকেই আমার প্রয়োজনীয় সব ইনফরমেশন প্রোভাইড করতে হবে আজ সকালের মধ্যে। ওরা রাজি হয়ে গেল। আমি পরপর লিখে দিলাম কি কি চাই। একটা অস্বস্তি হচ্ছিল, রাতে ঠিক মতো ঘুম হয়নি। প্রত্যেক কাজের আগের দিন এরকম হয়ে থাকে। বেলা 9টায় ঘুম ভাঙলো। চা খেতে খেতে ল্যাপটপ চালিয়ে দিয়েছি। ইনবক্সে একটা মেসেজ ওদের। 11টায় পার্ক স্ট্রিট ময়দানের নেহেরু স্ট্যাচুর পিছনে ঝোপের মধ্যে মুখ বন্ধ করা একটি কালো ফোল্ডার পড়ে থাকবে। টাকা পাঠাবে, আমার অ্যাকাউন্ট নম্বর জানতে চেয়েছে। 17 নম্বর ব্যাংক অ্যাকাউন্টটা জানিয়ে দিলাম। এদের পেশাদারিত্বের কোনো তুলনাই হয় না। ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা খামে লোকটার যাবতীয় পরিচয়, এমনকি তার পাসপোর্টের জেরক্স পর্যন্ত। বিভিন্ন অ্যাঙ্গেলে পোর্ট্রেট রয়েছে, আছে বিভিন্ন অনুষ্ঠানে তার হাজির হওয়ার ছবি। লোকটির নাম জিতেশ শর্মা। কলকাতার সবচেয়ে বড় প্রমোটার নেচার গ্রুপ। রাজারহাট ভিআইপি সব মিলিয়ে প্রায় 100টা ম্যাগনাম প্রজেক্ট করছে। কোটি কোটি কোটিপতি। লোকটির সরকারি উঁচু মহলে ব্যাপক প্রভাব। এক মন্ত্রীর সঙ্গে দারুণ ঘনিষ্ঠ সম্পর্ক। আবার আরেকটি খামে সমস্ত মন্ত্রীদের প্রোগ্রাম শিডিউল দিয়ে দিয়েছে। আমি পাতা উল্টে দেখলাম লোকটির ঘনিষ্ঠ মন্ত্রী মশাই এই মুহূর্তে দেশের বাইরে, কাল ফিরছেন। সেকেন্ডের মধ্যে মগজের কোষে সিগন্যাল। চটপট একটা নতুন মোবাইল ফোনে নতুন সিম কার্ড ভরলাম। তারপর ফোন করলাম ওর মোবাইলে। ঠিক বিকেল 5টায় আমার স্যান্ট্রো এসে দাঁড়ালো জিতেশের বাড়ির সামনে। বাইরে তখনও রোদের কড়া ঝাঁজ। আগাগোড়া মার্বেলের 7 মহলা বাড়ি, পুরনো আমলের, রেনোভেট করা হয়েছে। চারদিকে অনেকখানি বাগান, পাঁচিল দিয়ে ঘেরা কম্পাউন্ড। সানগ্লাসটা চোখ থেকে খুলেছি। টাইয়ের নট ঠিক করতে করতে ফটকের সামনে দাঁড়ালাম। সিকিউরিটির লোক এগিয়ে এলো। আমার ভিজিটিং কার্ড এবং মন্ত্রীর নাম ও অশোক স্তম্ভ ছাপা খাম একসঙ্গে এগিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সেলুট। সামনের ড্রয়িং রুমে বসলাম। সিকিউরিটির একজন চলে গেল ভিতরে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন মন্ত্রীর চিঠি সহ খাম এবং আমার ভিজিটিং কার্ড দুটোই ডাহা জাল। আধ মিনিটের মধ্যে সিকিউরিটির লোকটি ফিরে এলো। আমায় ভিতরে ডাকলো। বিরাট করিডোরের শেষ প্রান্তে ঘর। টকটকে ফর্সা, প্রায় 6 ফুট লম্বা সুপুরুষ লোকটা দাঁড়িয়ে আছে দরজায়। স্মিত হেসে জিতেশ বলল, নমস্তে, আইয়ে। গুড আফটারনুন। बैठिए। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে একজন অনাবাসী বাঙালি। স্টেটসে আছি প্রায় 30 বছর। মাল্টি ন্যাশনাল কর্পোরেট হাউসের বড় অংশীদার। কলকাতার টাউনশিপ প্রজেক্টে টাকা লাগাতে চাই। ইংরাজি মেশানো ভাঙা বাংলায় সেটাকে বুঝিয়ে বললাম। জিতেশ দারুণ উৎসাহী। টেবিলের ড্রয়ার থেকে নিউ টাউনের ম্যাপ খুলে বসলো। কোথায় কোথায় ওর জমি নেওয়া আছে দেখালো। সুদৃশ্য কাপে চা বিস্কুট এসে গেছে। 2 চুমুক মেরে রেখে দিয়েছি। আমি জানি এটাই ভদ্রতা। এর মধ্যে জিতেশ বেল টিপে বেয়ারাকে বলে দিয়েছে গুরুত্বপূর্ণ মিটিং চলছে, কেউ যেন না আসে। প্রায় 10 মিনিট আমাদের আলোচনা চলল। শেয়ার নিয়ে দরাদরি, শেয়ারের পার্সেন্টেজ, কত ডলার আমায় দিতে হবে, এইসব ব্যবসাদারি কচকচি। কথা শেষ আমি হাসি মুখে উঠে দাঁড়ালাম। বললাম, আপনার সঙ্গে আলাপ হয়ে আমি ভীষণ হ্যাপি। জিতেশ হেসে বলল, मैं भी बहुत खुश हूँ। দেন ইউ আর প্রিপারিং দ্য পেপার্স। जरूर, कल इवनिंग এর अंदर सब रेडी করে ফেলবো। দেরি হয়ে যাবে না তো? क्यों, কেন? नहीं जी, उससे पहले कैसे হবে? আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কথা করতে হবে, फिर उनसे 2 কোম্পানি পার্টনারশিপ চেঞ্জ। না না জিতেশ জি, আই এম নট সেইং দ্যাট। বলছি অত সময় কি আমরা পাচ্ছি? কেন, क्या প্রবলেম? নো নো, তেমন কোনো প্রবলেম অবশ্য দেখতে পাচ্ছি না জিতেশ জি। তবে কি জানেন, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। ওকে স্যার, বেস্ট অফ লাক, গো আহেড। আমি ডান হাত বাড়িয়ে দিয়েছি। জিতেশ সাগ্রহে হাত বাড়ালো। ওর হাত ধরে সজোরে হ্যান্ডশেক করতে করতে বললাম, থ্যাংক ইউ স্যার। ওহ, জিতেশ কুকিয়ে উঠেছে। কি হলো, লাগলো? আমি হাত ছেড়ে দিয়ে অবাক হওয়ার নিখুঁত অভিনয় করলাম। যাক, আমার কাজ শেষ। জিতেশ মুখে হাসি টানার আপ্রাণ চেষ্টা করে বলল, नहीं ठीक है। কিন্তু ও তখন ভুরু কুচকে নিজের ডান হাতের তালু দেখছে। ফুটে উঠেছে সেখানে ফোঁটা ফোঁটা রক্তবিন্দু। এরপর কি ঘটবে আমার জানা। এক মুহূর্ত সময় নেই। পিছনে আমি কখনো তাকাই না। এক হাত সুইং ডোরে, অন্য হাত নেড়ে জিতেশকে বিদায় জানালাম।
গুড বাই জিতেশ শর্মা। গট গট করে হাঁটতে শুরু করেছি করিডর দিয়ে। পটাশিয়াম সায়ানাইডের মাইক্রো সিরিঞ্জ ঢুকে গেছে শুটের পকেটে, ঢুকে গেছে এক জোড়া ফিনফিনে গ্লাভসও। পট্রিকো পর্যন্ত এসে গেছি। সিকিউরিটির ছেলেটা সেলুট ঢুকলো, 500 টাকার নোট এগিয়ে দিলাম, ফের সেলুট। গেট খুলে গেল। সন্ধে হয়ে গেছে, তাকিয়ে দেখি হঠাৎ বদলে গেছে আবহাওয়া। জোরে জোরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা। সোডিয়াম ভেপারের আলোয় দেখলাম ফরফর করে পাতাপুতি ধুলো উঠছে। ঝড় আসছে নাকি? গাড়ি স্টার্ট করলাম। আজ আর আমি বাড়ি ফিরছি না। বউকে বলা আছে থাকি কেষ্টপুরে, যাচ্ছি বেহালায় বন্ধুর বাড়ি। এসি গাড়ি, তবু বোঝা যাচ্ছে বাইরে বেশ ঝড় উঠেছে, ধুলোর ঘূর্ণি। চিত্তরঞ্জন অ্যাভিনিউর দুপাশ ফাঁকা হয়ে যাচ্ছে, লোকজন হকাররা ছুটছে মাথা বাঁচাতে। আমার সুজুকি বউবাজার মোড়ে এসে পড়েছে। সামনের উইন্ডস্ক্রিনে বড় বড় 2-4 ফোঁটা পড়লো। চালে বৃষ্টির শব্দ। স্প্ল্যানেডের ময়দান মেট্রো স্টেশন পেরিয়ে রেড রোড কানেক্টারে পড়েছি। প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রবল বাতাসে দুধারের গাছগুলো মাথা ঝাঁকাচ্ছে। রেড রোডে একটাও গাড়ি নেই, পুরো ফাঁকা। উইন্ডস্ক্রিন পুরো ঝাপসা, অবিরাম ওয়াইপার চলেও কিছুতেই সামলানো যাচ্ছে না। করকর করে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সরু সরু গাছগুলো নুয়ে পড়ছে রাস্তার দিকে। না, অন্ধের মতো আর এগোনো ঠিক হবে না। গাড়ির গতি একেবারে কমিয়ে দিয়েছি। হঠাৎ মনে পড়লো, আরে আমার পকেটে নতুন মোবাইল, সিরিঞ্জ, গ্লাভস সব পড়ে আছে। গাড়ি থামালাম। বাদিকের জানলা খুলে হাত বাড়িয়ে সব শুদ্ধ ছুঁড়ে দিলাম ময়দানের দিকে। ভালোই হলো, বৃষ্টিতে সব ধুয়ে যাবে। কিন্তু ওই কয়েক সেকেন্ডের মধ্যেই ঝোড়ো বাতাস আর বৃষ্টির ছাটে গাড়ির সামনের সিট ভিজে চুপচুপে। বাপরে, এ কি ভয়ঙ্কর কালবৈশাখী! আজ কি গোটা আকাশ ভেঙে পড়বে। খুব আস্তে আস্তে স্যান্ট্রোকে রাস্তার ধারে পার্ক করলাম। চাকায় ছপছপ শব্দ। ময়দান উপচে রেড রোডের দুপ্রান্তে জল উঠে এসেছে। অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে। মাঝে মাঝে এমন দমকা ঝড় দিচ্ছে, গাড়িটা দুলে উঠছে। এখনো শেষ কাজটুকু বাকি। আমার গাড়ির সামনে পিছনে অরিজিনাল নাম্বার প্লেট দুটোর উপর ডিজিটাল ফ্লেক্সের ভুয়ো নাম্বার প্লেট সাটা আছে। বৃষ্টি থামলে ও দুটো ছিঁড়ে ফেলতে হবে। ব্যাস, সব প্রমাণ শেষ। গাড়ি স্টার্ট বন্ধ করে দেওয়া দরকার। জলের মধ্যে দাঁড়িয়ে আছি, শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যেতে পারে। তাছাড়া এতক্ষণে হয়তো আপনাদের পুলিশের কাছে ভুয়ো নাম্বারটা পৌঁছে গেছে। রিস্ক হয়ে যাচ্ছে। সমস্ত আলো নিভিয়ে দিলাম, এসি বন্ধ করলাম, তারপর ইঞ্জিন। ওহ, কেন যে করলাম! তারপরে সেই ভয়ঙ্কর, উফ, গলা শুকিয়ে গেছে। আর একটু জল দেবেন? বলছি, ঠিক 5 মিনিটের মধ্যে বৃষ্টি ধরে এলো। পিটপিট করে পড়ছে। 2 মিনিটের মধ্যে সেটুকুও বন্ধ। গাছের পাতা দিয়ে এখনো 2-4 ফোঁটা টপ টপ করে পড়ছে। রুমাল দিয়ে উইন্ডস্ক্রিন মুছে ফেললাম। হলুদ আলোয় শুনশান রেড রোড, বাদিকে অন্ধকার ময়দান। গাড়ি থেকে নামতে হবে, সবচেয়ে আগে নাম্বার প্লেট দুটো ছিঁড়তে হবে। চেষ্টা করতেই প্রবল ঝাঁকুনি খেলাম। ধুর, সিট বেল্টটা খুলতে ভুলে গেছি। আরে, এ কি হচ্ছে? সিট বেল্টটা খুলছে না কেন? দেখি তো, জ্যাম হয়ে গেল। 2 হাত দিয়ে খুব চেষ্টা করলাম, তবু ক্লিপ লকটা কিছুতে আলগা হচ্ছে না। এসি বন্ধ, বেশ গরম লাগছে। জানলা খুলে দিই, হাওয়া আসুক। আমার গাড়ির পাওয়ার উইন্ডো, ডান হাত দিয়ে বোতাম টেপলাম। আশ্চর্য, জানলার কাচ এক চুল নামলো না। কি হচ্ছেটা কি? নতুন বিদেশি গাড়ি 1 বছরও হয়নি, এর মধ্যেই বিগড়ে গেল। ছটফট করছি, বেলটা ধরে টান দিচ্ছি, প্রাণপণে বেরোবার চেষ্টা করছি। কোনো ফল হচ্ছে না, বরং মনে হচ্ছে ক্রমশ যেন ফাঁস হয়ে চেপে বসছে বুকের ওপর। নিশ্চয়ই মনের ভুল। আবার জানলার বোতাম টিপলাম, না। ভিতরে ভ্যাপসা গরম বাড়ছে। দেখি স্টার্ট করি। তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যাই কোনো কারখানায়, ওরা নিশ্চয়ই পারবে। স্টার্ট করলে এসিও চালানো যাবে। তাড়াতাড়ি চাবিটা ঘোরালাম। ও মাই গড! ক্যাচ কট কট, চাবিটা ডান দিকে পুরো ঘুরে গেল। ইঞ্জিন একটু শব্দ করলো না। ব্যাপারটা কি? এতক্ষণ দিব্যি চলছিল, কয়েক মিনিটের মধ্যে পুরো গাড়িটা অকেজো হয়ে গেল। হাউ ইজ ইট পসিবল? আমার সব গুলিয়ে যাচ্ছে, আর ভাবতে পারছি না। দরদর করে ঘামছি, গরমে, আতঙ্কে। শুধুমাত্র আমার 2টো হাত নড়াচড়া করতে পারছে। শরীরটা এঁটে আছে সিটের সঙ্গে। না, এ হতেই পারে না।
আবার আবার চেষ্টা করলাম, প্রাণপণে মোচড় দিচ্ছি চাবিতে, কিছুই হচ্ছে না। সুজুকি পাথর, নিঃশব্দ। তাই তো ভুলেই গেছি, আমার কাছে তো এখনো একটা মোবাইল আছে, নিজের অরিজিনালটা। মোবাইলে কোনো বন্ধুকে ডেকে পাঠাই, ছুটে এসে আমায় রেস্কিউ করবে। প্যান্টের বা পকেট থেকে কষ্টে সৃষ্টে ফোনটা বের করলাম, বোতাম টিপলাম। যা, মোবাইলে কোনো টাওয়ার নেই। আজ হচ্ছেটা কি? এটুকু জল ঝড়ে সব 12টা বেজে খারাপ হয়ে গেল। সবকিছু একসঙ্গে এখনই হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ভিতরের অক্সিজেন ফুরিয়ে যাবে। দম আটকে মরে শুয়ে থাকবো নিজের গাড়িতেই, কেউ জানতেই পারবে না। কি করি, কেউ কি দেখতে পাবে আমার গাড়ি? পেছনে একটাও গাড়ি দেখছি না রাজপথে, বহু দূরে দুটো লাল বিন্দু। মনে হলো একটা টাটা সুমো সাঁ করে চলে গেল খিদিরপুরের দিকে। না না, এত সহজে আমি মরবো না। যে আমি হাসতে হাসতে এত মানুষ এত রকম কায়দায় মেরেছি, সে মরে যাবে এইভাবেই। ড্যাশবোর্ডের নিচে টেপ ডেক রেডিও, ওটা চলবে কি? সবই তো বিকল। দেখি রেডিওটা চলে কিনা। অন্তত এফএম এ মানুষের গলা শুনতে পাবো, মনে একটু সাহস পাবো, ভাবতে পারবো নেক্সট কি করণীয়। সবকটা নব পরপর ঘুরিয়ে দিলাম, কোথায় কি? একটাও আলো জ্বললো না। হঠাৎ প্রচন্ড জোরে ঘর 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 এফএম চালু হয়ে গেল, কিন্তু লাল নীল আলোগুলো জ্বলছে না কেন? পরক্ষণেই আমার মাথা থেকে পা পর্যন্ত বরফের স্রোত নেমে গেল। ঘরঘরানি আচমকা থেমে গেছে। রেডিওতে বেজে উঠেছে অমানসিক ঘরে হাসি। আমি আতঙ্কের শেষ সীমানায়, প্রাণপণে চেঁচাতে চাইছি, গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না। আমি কি অজ্ঞান হয়ে যাচ্ছি? তারপর क्या वीरेश बाबू, आप तेरा क्या होगा? কে কে কার গলা? এখনো আমায় পহচানতে পারোনি? বাহ বীরেশ বাহ। তুমি তুমি হ্যাঁ, बोल এখনো আমি পড়ে আছি অফিস ঘরে। সব লোক চিল্লামিল্লি করছে, ডাক্তার পুলিশ भी এসে গেছে, लेकिन আমি हा हा আমি फ्री, बिल्कुल फ्री। कोई मुझे मर्डर करने नहीं सकेगा। और तू अभी जिंदा है रे। अब तेरा क्या होगा बोल? তো তুমি 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 জিতেশ, তুমি কি করে? আমায় ছেড়ে দাও জিতেশ, আমি ক্ষমা চাইছি। हा हा, क्या मजे की बात। तू के छेड़े दीबो? क्यों रे, कितना आदमी को तू कातिल करेছিস सिर्फ रुपए के लिए? হ্যাঁ, করেছি। আমি খুনি, মার্ডারার। বিশ্বাস করো, এই লাইন ছেড়ে দিতে চেয়েছি, পারিনি, ওরা ছাড়ছে না। झूठ, পুলিশকে বলিস নাই কেন? বলবো, এবার বলবো, একবার আমায় সুযোগ দাও, বলবো, আমি সব বলবো। এখনই বলবি, কনফেস করবি? করব, এখনই করব। सच बोलছিস? विश्वास করবো? अगर तूने कोई उल्टा सीधा कर भी तो तेरा बचने का कोई रास्ता नहीं है। ये लास्ट चांस, আমি তো পিছিয়ে লেগে আছি। রেডিওটা ঘর ঘর করে নিশ্চুপ হয়ে গেল। কতক্ষণ পর জানি না, চোখ মেললাম, তাকিয়ে দেখি আমার গাড়িটা একই ভাবে দাঁড়িয়ে আছে নির্জন রেড রোডে। সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে। ধরফর করে উঠে সিট বেল্টের ক্লিপটায় চাপ দিলাম। কি আশ্চর্য, একবারে খুলে গেল। জানলার বোতামে চাপ দিলাম, একবারেই কাজ মসৃণ ভাবে নেমে গেল, যেমন হয়। হু হু করে ঠান্ডা হাওয়া শরীর জুড়িয়ে দিল। চাবি ঘোরালাম, একবারেই গাড়ি স্টার্ট হয়ে গেল। রেডিও চালালাম, মিউজিক বেজে উঠল। আমি কি তবে এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিলাম? ভাবতেই কেঁপে উঠলাম। দুঃস্বপ্ন? না, এটা সত্যি, আমার লাস্ট চান্স। জিতেশ আমায় ছাড়বে না। আমি আর কোনো ঝুঁকি নিচ্ছি না অফিসার, সোজা গাড়ি চালিয়ে চলে এসেছি আপনার থানায়। আপনাদের শাস্তি নিতে আমি তৈরি, আপনি আমায় অ্যারেস্ট করুন, আমি বাঁচতে চাই। আপনাদের গুচ্ছ কল্পকথার উপস্থাপনা কেমন লাগছে ও গল্পগুলি আপনাদের চোখে কতটা জীবন্ত হয়ে উঠছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই মূল্যবান।
এছাড়া গল্প নিয়মিত শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গুচ্ছ গল্পকথা হলো গল্পের সম্ভার। এখানে ভৌতিক গল্প, অদ্ভুত থেকে অলৌকিক গল্প, রোমান্টিক থেকে রোমাঞ্চকর গল্প শুনতে পাবেন। এছাড়া আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি কিংবা ভৌতিক অথবা অলৌকিক ঘটনা ও জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন। শেয়ার করার জন্য ডেসক্রিপশনে দেওয়া ও স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করুন। আপনাদের জীবন কথা আমি পড়ে শোনাবো এই চ্যানেলে। ধন্যবাদ।